বড় বৌমা, রাত 8টা বেজে গেল, কাজল এখনো পর্যন্ত রান্নাঘরে আসছে না কেন? ও এতক্ষণ নিজের ঘরে কি করছে বলো তো? বটিতে সবজি কাটতে কাটতে মন্দিরা দেবী তার বড় বৌমা রত্নাকে এই প্রশ্ন করতেই রত্না আটা মাখতে মাখতে বললেন, মা, আমি যখন ওর ঘরের পাশ দিয়ে আসছিলাম দেখলাম যে ওর ঘরের দরজাটা বন্ধ। মনে হয় এখনো ঘুমোচ্ছে। সারাদিন বাড়ির এত কাজকর্ম করে যে ওর পক্ষে ক্লান্ত থাকাটাই স্বাভাবিক, তাই না? তাই বোধহয় একটু ঘুমিয়ে পড়েছে। আপনি চিন্তা করবেন না মা, দেখবেন আপনার প্রিয় ছোট বৌমা একটু পরেই রান্নাঘরে চলে আসবে, আর আমাদের হাতে হাতে সমস্ত কাজ করে দেবে আমাদেরই আগে। রত্নার কথা শুনে মন্দিরা বলে ওঠে, বড় বৌমা, তুমি একদম এটা ঠিক কথা বলেছ। যেদিন থেকে কাজল এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছে, সেই দিন থেকে ও আমাদের বাড়ির সকলের মন একেবারে জয় করে নিয়েছে। কেমন ভোর ভোর উঠে স্নান সেরে ঠাকুরের পুজো করে আমাদের বাড়ির সকলের জন্য চা করে, তারপর আমাদের ডাকে। এরপর সকালের জল খাবার আর দুপুরের খাবার কেমন নিজের হাতে সব বানায়। তোমাকে আর আমাকে তো রান্নাঘরের কাছে ঘেঁষতেই দেয় না। সব কেমন নিজের হাতে একাই বাড়ির সমস্ত কাজ সামলায়। আপনি একদম ঠিক কথা বলেছেন না। কাজল এই বাড়িতে আসার পর থেকে আপনার আর আমার কাজটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। খুব ধনী এবং লক্ষ্মী মন্ত্র নেই। আজকালকার দিনে এরকম মেয়ে হয় নাকি? লাখে খুঁজলে হয়তো একটা পাওয়া যাবে কিনা তাও সন্দেহ। বড় বৌমা, তুমি একদম ঠিকই বলেছ। কাজল আমাদের রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমার নাতি বাবলু প্রতিদিন সন্ধ্যাবেলায় কেমন লক্ষ্মীভাবে কাজলের কাছে পড়াশোনা করতে বসে বলো তো। হ্যাঁ মা, আমিও তো তাই দেখছি। কাজল এই বাড়িতে আসার পর থেকে বাবলু খুবই শান্ত হয়ে গেছে। আগে বলুন তো, কি হারে ওর পেছনে পড়াশোনার জন্য চিৎকার চেঁচামেচি করতে হতো। বাবারে, এখন আর একদমই কোনো চেঁচামেচি করতে হয় না। কাজল ওর পড়াশোনার সমস্ত দিকটা নিজে একাই সামলে নেয়। রাতের রান্না করতে করতে মন্দিরা ও রত্নার মধ্যে কাজলকে নিয়ে যখন কথোপকথন চলছিল, হঠাৎ সেই সময় দোতলা থেকে সায়নের চিৎকার ভেসে আসে, মা, বড় বৌদি, বড়দা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি উপরে আসো, দেখো কি বড় সর্বনাশ হয়ে গেছে। দোতলা থেকে সায়নের চিৎকার চেঁচামেচি মন্দিরা দেবীর কানে যেতেই সে বটিতে সবজি কাটা থামিয়ে বেশ চিন্তিত গলায় রত্নার উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, বড় বৌমা, দুতলা থেকে ছোট খোকা এইভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন বলো তো? কি হলো আবার? দোতলা থেকে সায়নের চিৎকার শুনে ও মন্দিরা দেবীর প্রশ্ন শুনে রত্না আটা মাখা থামিয়ে পাশে জলের বালতিতে হাত ধুতে ধুতে বলে, কি হলো বলুন তো মা, চলুন তো উপরে গিয়ে দেখি। ছোট ঠাকুরপো এইভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? রত্নার এই কথা শুনে মন্দিরা দেবী তাড়াতাড়ি করে রত্নার সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সায়নের ঘরের খোলা দরজার সামনে গিয়ে দাঁড়াতেই মন্দিরা দেবী ও রত্না সায়নের ঘরের সিলিং ফ্যানের দিকে তাকায় এবং ওরা দুজনে বিস্ফারিত নয়নে যা দেখে তা হলো কাজল ঘরের সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর কাজলের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য তার মুখগহ্বর থেকে জিভটা বাইরে বেরিয়ে এসেছে এবং সেই জিভ দাঁতের ঘষা লেগে সেখান থেকে টপ টপ করে লাল কালচে রক্ত ঝরে পড়ছে। এদিকে সায়ন ঘরের মেঝের ওপরে বসে সিলিং ফ্যান থেকে ঝুলতে থাকা কাজলের নিথর মৃতদেহের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে চলেছে আর বলছে, কাজল, আমি কি এমন দোষ করেছিলাম যে তুমি আমাকে এইভাবে শাস্তি দিয়ে চলে গেলে? কাজলের নিথর মৃতদেহটা ঘরের সিলিং ফ্যান থেকে ওভাবে ঝুলতে দেখে মন্দিরা দেবী ভয়ে আঁতকে উঠে রত্নাকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, বড় বৌমা, কাজল, এইরকম একটা সর্বনাশা কাণ্ড ঘটলো, তুমি কেন কিছু জান? মন্দিরা দেবী এই প্রশ্ন শুনে রত্না সিলিং ফ্যান থেকে কাজলের ঝুলন্ত নিথর দেহটার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে,
কি হয়ে গেল মা? আমি এই বিষয়ে কিছুই জানতে পারলাম না। এরপর মন্দিরা দেবী সিলিং ফ্যান থেকে কাজলের ঝুলন্ত নিথর মৃতদেহটা বেশিক্ষণ সহ্য করতে না পেরে রত্নার গায়ে ঢলে পড়ে জ্ঞান হারায়। মন্দিরা দেবীকে ওভাবে জ্ঞান হারাতে দেখে রত্না কাঁদতে কাঁদতে তার স্বামী সৌমেনের উদ্দেশ্যে বলে, ওগো দেখো না, মায়ের আবার কি হলো? জ্ঞান হারিয়ে আমার কোলে পড়ে গেল। আমার খুব ভয় করছে, মায়ের কিছু হবে না তো আমার? রত্নার কথা শুনে সৌমেন বলে ওঠে, শোনো রত্না, মাকে এখানে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। মা কাজলের আকস্মিক মৃত্যুটা সহ্য করতে পারেনি। তুমি মাকে নিয়ে মায়ের ঘরে চলে যাও আর মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করো। আমি বরং এদিকটা সামলে নিচ্ছি, তুমি এ নিয়ে চিন্তা করো না। সৌমেনের কথা অনুযায়ী রত্না মন্দিরা দেবীকে ধরে ধরে নিয়ে সায়নের ঘর থেকে বারান্দায় বেরিয়ে বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে যেই মন্দিরা দেবীর ঘরের দিকে যেতে যাবে, ঠিক তখনই রত্নার হঠাৎ আপনা থেকেই দৃষ্টি যায় বারান্দা থেকে নিচের উঠোনের কোণায় ধানের গোলার দিকে। রত্নার ধানের গোলার দিকে দৃষ্টি যেতেই দেখে ধানের গোলার উপরে চালে দুটো সবুজ জ্বলন্ত চোখ তার আর মন্দিরা দেবীর দিকেই তাকিয়ে আছে। বারান্দা দিয়ে রত্না এই দৃশ্য দেখে সে খানিকটা ভয় পেয়ে যায় ঠিকই, কিন্তু নিজেকে সামলে নেয়। চিৎকার করে বলে ওঠে, কে রে ওখানে? হ্যাঁ। রত্নার চিৎকার করতেই রত্নাকে দেখে একটা মোটা কালো বেড়াল ধানের গোলার উপর থেকে নিচে লাফ মেরে একেবারে বাড়ির পিছনে বাগানের দিকে চলে গেল। রত্না আলো আধারি বারান্দা দিয়ে এই দৃশ্য দেখে খানিকটা হাঁপ ছেড়ে বলে উঠল, ধানের গোলার উপর ওটা বিড়াল বসেছিল, আর আমি কি না কি ভেবে মরছি। ওহ বাবারে! এরপর রত্না বেশি দেরি না করে তার শাশুড়ি মাকে নিয়ে চলে যায়। অন্যদিকে সায়ন একটু ধাতস্থ হতেই তার দাদা সৌমেনকে নিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত যেই কাজলের নিথর প্রাণহীন দেহটা নামাতে যাবে, হঠাৎ সেই সময় সায়নের সঙ্গে একটা অদ্ভুত অস্বাভাবিক ঘটনা ঘটে। সায়নের কানের সামনে মেয়েলি হিসিসে গলায় কে যেন বলে ওঠে, তুই আমার সঙ্গে যে অন্যায় করেছিস তার সাজা একদিন তুই পাবি, দেখে নিস। সায়নের কানের কাছে মেয়েলি হিংসিসে গলার আওয়াজটা ভেসে আসতেই সায়ন আপনা থেকেই দৃষ্টি চলে যায় মৃত কাজলের মুখের দিকে। সায়নের দৃষ্টি কাজলের মুখের দিকে পড়তেই সায়ন বিস্ফারিত নয়নে দেখে কাজল তার দিকে লাল জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তার সারা মুখমণ্ডল বিচিত্র হিংস্র মধুর হাসি খেলা করছে। কাজলের এই ভয়ঙ্কর মুখ আর চোখ দেখে সায়ন আর সেদিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে কোনো রকমে কাঁপতে কাঁপতে কাজলকে নামিয়ে দেয় বিছানায়, আর জোরে জোরে হাঁপাতে হাঁপাতে সৌমেনের উদ্দেশ্যে বলে ওঠে, বর্দা, তুই তাড়াতাড়ি কাজলকে দাহ করার ব্যবস্থা কর। আমি ওর এই নিথর প্রাণহীন দেহটা চোখের সামনে আর সহ্য করতে পারছি না। সায়নের এই কথা শুনে সৌমেন সায়নের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, ভাই, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি যত দ্রুত সম্ভব কাজলকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার ব্যবস্থা করছি। এই কথা বলে সৌমেন সায়নের ঘর থেকে বেরিয়ে যেতেই সায়নের দৃষ্টি আবার আপনা থেকেই কাজলের মুখের দিকে চলে যায়। সায়নের মনে হতে থাকে শুধু কাজল আবার হয়তো চোখ খুলে তার দিকে তাকিয়ে আবার কিছুক্ষণ আগের মতো খিলখিল করে হাসবে। সায়নের এইরকম মনে হতেই সে আর ভয়ে কাজলের দিকে তাকায় না ঠিকই, কিন্তু তার মনে হতে থাকে সে যেন ঘরে একা নেই। তাকে ছাড়া তার আশেপাশে অদৃশ্য কেউ যেন আছে, আর সে সমানে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। সায়নের শরীরটা তখন খুব ভারী ভারী লাগছিল। সায়নের এরকম মনে হতেই সে আর বেশিক্ষণ ঘরে থাকতে পারে না, ঘর থেকে বেরিয়ে আসে। আরেকটু রাত হতেই মৃত কাজলকে লাল একটা টুকটুকে শাড়িতে মুড়িয়ে কপালে সিঁদুর চন্দনের ফোঁটা এঁকে ও রজনীগন্ধা ফুলের মালায় শেষ শ্বাস সাজায় সায়ন। সৌমেনও তাদের পাড়ার কিছু লোকজন মিলে তাদের মহুলগঞ্জ গ্রামের শ্মশানের দিকে রওনা দেয়। কাজল কী কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল
তা মন্দিরা দেবী কিংবা রত্না কিংবা বাড়ির যে কজন সদস্য ছিল তাদের কাছে রহস্যই থেকে গেল। কাজল মারা যাওয়ার পরের দিন সন্ধ্যাবেলায় মন্দিরা দেবীর বড় মেয়ে কাবেরীর সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। বাড়িতে অসুখ চলছিল বলে কাবেরী রান্নাঘরের সামনে খোলা বারান্দায় বসে হ্যারিকেনের স্মিত হলদে আলোতে বাড়ির সবার জন্য বটিতে ফল কাটছিল। কাবেরীর ফল কাটতে কাটতেই হঠাৎ করেই আপনা থেকে দৃষ্টি চলে যায় তাদের বাড়ির ছাদের দিকে। বাড়ির ছাদের দিকে কাবেরীর দৃষ্টি যেতেই সে ফল কাটা থামিয়ে আকাশে ফুটে ওঠা গোল রূপলি পূর্ণিমার চাঁদের আলোয় দেখে কে যেন ছাদের সরু কার্নিশে হেঁটে বেড়াচ্ছে। সন্ধেবেলায় বাড়ির ছাদের কার্নিশে ওইভাবে একজনকে হাঁটতে দেখে কাবেরী বলে ওঠে, এই ঘোর সন্ধেবেলায় বাড়ির ছাদের কার্নিশে কে হাঁটছে? আমাদের বাড়ির কেউ নয় তো? কাবেরী এই কথা বলে এই ভর সন্ধ্যাবেলায় ছাদের কার্নিশে কে ওইভাবে হাঁটছে ভালো করে দেখার জন্য জ্বলন্ত হ্যারিকেনটা নিয়ে উঠোনে নেমে হ্যারিকেনটা চোখের সামনে তুলে ধরে ছাদের সরু কার্নিশের ওপর ঘুরে বেড়ানো অচেনা মেয়েটির উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, ভর সন্ধেবেলায় বাড়ির ছাদের কার্নিশের উপরে কে এইভাবে ঘুরে বেড়াচ্ছ? ওইখান থেকে নামো বলছি। কাবেরীর এই কথা শেষ হতেই ছাদের কার্নিশের ওপরে ঘুরে বেড়ানো মেয়েটি কাবেরীর মুখের দিকে তাকিয়ে হিঁশিসে গলায় বলে ওঠে, যে আমাকে খুন করেছে তাকে আমার সঙ্গে ঠিক নিয়ে যাবই যাব, তোরা দেখে নিস। ছাদের সরু কার্নিশের ওপরে হাঁটা মেয়েটিকে দেখে আর তার ওই কথাগুলো শুনে কাবেরী ভয়ে চমকে ওঠে। সে দেখে এতক্ষণ ধরে ছাদের কার্নিশের ওপরে যে মেয়েটি ঘুরে বেড়াচ্ছিল সে আর কেউ নয়, তার ছোট ভাইয়ের বউ কাজল। ছাদের কার্নিশের উপরে কাজলের অতৃপ্ত আত্মাকে ওইভাবে ঘুরে বেড়াতে দেখে আর কাজলের ওই কথাগুলো শুনে কাবেরী ভয়ে চিৎকার করে ওঠে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও ছাদের কার্নিশের উপর কাজল ঘোরাফেরা করছে। উঠোন থেকে কাবেরীর চিল চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে মন্দিরা দেবী ও রত্না দেবী বেরিয়ে আসে। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কাবেরীকে বাড়ির ছাদের দিকে তাকিয়ে ঠক ঠক করে কাঁপতে দেখে মন্দিরা দেবী সঙ্গে সঙ্গে কাবেরীর দিকে ছুটে যায় আর তাকে জড়িয়ে ধরে তার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করে, কাবেরী, তুই এইভাবে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? মন্দিরা দেবীকে কাছে পেয়ে আতঙ্কে কাবেরী মন্দিরা দেবীকে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে মুখ গুজে ছাদের কার্নিশের দিকে আঙুল দেখিয়ে ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা দেখো, আমাদের বাড়ির ছাদের কার্নিশের উপর কাজল ঘোরাঘুরি করছে আর সমানে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, যে আমাকে খুন করেছে তাকে আমার সঙ্গে ঠিক নিয়ে যাবই যাব, তোরা দেখে নিস। আমার দিকে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে সমানে কাজল এই কথা বলছিল, জানো মা। আর ও যে কাকে নিয়ে যাওয়ার কথা বলছে আমি ঠিক বুঝলাম না। কাবেরীর মুখ থেকে কাজলের কথাগুলো শুনে মন্দিরা দেবী ছাদের দিকে তাকিয়ে কাবেরীর মাথায় হাত বোলাতে বোলাতে হেসে বলেন, মা, তুই অন্ধকারের মধ্যে চোখে ভুল দেখেছিস। তুই একবারটি ছাদের কার্নিশের দিকে তাকিয়ে দেখ, ওইখানে কেউ দাঁড়িয়ে নেই। মন্দিরা দেবীর মুখ থেকে এই কথাগুলো শুনে কাবেরী সঙ্গে সঙ্গে ছাদের কার্নিশের দিকে তাকাতেই দেখে কিছুক্ষণ আগে কাজল ছাদের কার্নিশের যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় কেউ দাঁড়িয়ে নেই, পুরো ফাঁকা। কাবেরী এই দৃশ্য দেখে খানিকটা অবাক হয়, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, একটু আগেই তো ছাদের কার্নিশের কোণার দিকে কাজল দাঁড়িয়েছিল আর আমার দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলছিল। এরই মধ্যে গেল কোথায়? আমি কি অন্ধকারের মধ্যে ভুল দেখলাম? হ্যাঁ হ্যাঁ বটঠাকুরজি, তুমি চোখে ভুল দেখেছ। চলো তো ঘরে গিয়ে বিশ্রাম নেবে, চলো তো। সেই কাল এসে থেকে দেখছি তুমি বাড়ির সমস্ত কাজ করে চলেছ, একটুও বিশ্রাম না নিয়ে। চলো চলো চলো। রত্নার এই কথা শুনে মন্দিরা দেবী বলে, বড় বৌমা ঠিকই বলেছে, যা তুই ঘরে গিয়ে বিশ্রাম নে দেখিনি, আমি এই দিকটা সামলে নিচ্ছি।
মন্দিরা দেবীর কথা অনুযায়ী কাবেরী রত্নার সঙ্গে ঘরে বিশ্রাম নিতে যাচ্ছিল। তারা তিনজন তখন খেয়াল করল না যে রান্নাঘরের পাশে যে শিমুল গাছটা আছে সেই গাছের একটা ডালে কাজল বসে আছে, আর তাদের তিনজনের দিকে তাকিয়ে একটা চাপা হাসি হাসছে। সেই দিন সন্ধ্যাবেলায় কাবেরীর সঙ্গে ওই অদ্ভুত ঘটনা ঘটার পর সেদিন রাত্রে সায়নের বর্দা সৌমেনের সঙ্গে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। সৌমেনের মহুলগঞ্জ গ্রামে বাজারে একটা পাইস হোটেল আছে। সৌমেন সেই পাইস হোটেলটা বন্ধ করে প্রতিদিন বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। সেদিনও রাত্রিবেলা সৌমেনের পাইস হোটেলটা বন্ধ করে বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে যায়। সৌমেন সাইকেল নিয়ে বাড়ির সদর দরজা খুলে ভেতরে ঢোকে। তারপর সাইকেলটা তাদের বাড়ির পিছন দিকে একটা বড় কাঁঠাল গাছের গুঁড়ির সঙ্গে চেন দিয়ে বাঁধতে যাবে, হঠাৎ সেই সময় সৌমেনের কপালে কি একটা শক্ত মতো জোরে এসে লাগলো। সৌমেনের মুখ থেকে একটা উফ আওয়াজ করে কপালে হাত দিয়ে গাছের নিচে বসে পড়ল। এরপর কিছুটা সময় অতিক্রম হওয়ার পর সৌমেন একটু ধাতস্থ হতেই সে ধীরে ধীরে মাথা তুলে কাঁঠাল গাছের দিকে তাকাতেই যা দৃশ্য দেখল, সেই দৃশ্য দেখে সৌমেনের শরীরে একটা ভয়ের হিমশীতল স্রোত বয়ে যায়। সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে কাঁঠাল গাছের একটা মোটা ডালে কাজল গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। তার খুলে থাকা লম্বা চুলগুলো এলোমেলোভাবে বাতাসের পিছন দিকে উড়ছে, আর সমানে তার জিভ থেকে লাল কালচে রক্ত গড়িয়ে গড়িয়ে সৌমেনের মুখে চোখেও সারা শরীরে পড়ছে। সে একটা কান এঁটো করা হাসি হাসতে হাসতে হিসিসে গলায় বলল, বর্দা, আমি আবার ফিরে এসেছি। আমাকে যে খুন করেছে আমি তাকে এবার আমার সঙ্গে নিয়ে যাব। কাঁঠাল গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত ভয়ঙ্কর প্রেত কাজলের এই কথাগুলো শুনে সৌমেন তা সহ্য করতে না পেরে মুখে বিশ্রী একটা গো গো আওয়াজ তুলে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সৌমেনকে ওইভাবে জ্ঞান হারাতে দেখে সেই প্রেত একটা বিকট হাসি হেসে বলে, আমি আবার ফিরে এসেছি। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে তবেই এখান থেকে যাব। বড় বৌমা, তুমি সারা রাত ঘুমাওনি? এত ভোরবেলায় দালানে বসে আছো কেন? কি হয়েছে? মন্দিরা দেবীর প্রশ্ন শুনে চোখ কচলাতে কচলাতে রত্না হাই তুলতে তুলতে বলে ওঠে, না মা, সারা রাত ঘুমোবো কি করে? আপনার বড় ছেলে তো সারা রাত বাড়িই ফেরেনি। আমি কাল সারা রাত শুধু এ ঘর ও ঘর আর উঠোন করে চলেছি। আপনার ছেলে কখন বাড়ি ফিরবে এই ভেবে। রত্নার মুখ থেকে এই কথা শুনে মন্দিরা দেবী চিন্তিত গলায় বলে ওঠে, ও মা, বড় বৌমা, সৌমেন কাল সারা রাত বাড়ি ফেরেনি? সারা রাত হোটেলেও কি করছে? কি জানি মা, আমাকেও তো কিছুই বলেনি। রত্না ও মন্দিরার কথার মাঝে বাড়ির বাইরে থেকে ছুটতে ছুটতে মন্দিরা দেবীর পাশের বাড়ির প্রতিবেশিনী ময়না ছুটে আসে, আর হাঁপাতে হাঁপাতে মন্দিরা দেবীর উদ্দেশ্যে বলে ওঠে, মাসিমা, মাসিমা, আপনি আর রত্না তাড়াতাড়ি আপনাদের বাড়ির পিছন দিকে বাগানে যান। গিয়ে দেখুন সৌমেন বাড়ির পিছনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ময়নার মুখে এই কথা শুনে রত্না উত্তেজিত ও কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, হ্যাঁ, কি বলছো ময়না বৌদি? সৌমেন আমাদের বাড়ির পিছনের বাগানে অজ্ঞান অজ্ঞান? হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় বাড়ির পিছনের বাগানে গিয়ে দেখো আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। ময়নার কথা অনুযায়ী রত্না ও মন্দিরা সঙ্গে সঙ্গে বাড়ির পেছনের বাগানে গিয়ে দেখে তাদের বাগানে কাঁঠাল গাছের তলায় সৌমেন অজ্ঞান অবস্থায় পড়ে আছে,
আর তার মুখের এক পাশ দিয়ে সাদা গাঁজলা বেরোচ্ছে। সৌমেনকে বাগানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে রত্না ময়নাকে জিজ্ঞাসা করে, ময়না বৌদি, সৌমেন যে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তুমি জানলে কি করে? আমি স্নান সেরে ছাদে জামা কাপড় মেলতে মেলতে হঠাৎ আমার চোখ পড়ে তোমাদের বাগানের দিকে। বাগানের দিকে আমার দৃষ্টি যেতেই দেখি তোমাদের বাগানে কাঁঠাল গাছের তলায় কি যেন একটা জিনিস পড়ে রয়েছে। আমি ভালো করে জিনিসটা দেখার জন্য যেই ছাদের কার্নিশের ধারে যাই, দেখি সৌমেন চোখ মুখ উল্টে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর তার পাশে তার সাইকেলটা। আমি আমার বাড়ির ছাদ থেকে তোমাদের বাড়ির পিছনের বাগানে সৌমেনকে ওইভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেই তো ছুটতে ছুটতে এই খবরটা দিতে এলাম। ময়নার কথাগুলো শুনে মন্দিরা দেবী বলে ওঠে, ময়না, তোকে যে কি বলে ধন্যবাদ দেব খবরটা জানানোর জন্য। বড় বৌমা তো সারা রাত ঘুমোতেই পারেনি সৌমেন বাড়ি ফেরেনি দেখে। মাসিমা, আপনি আমাকে ধন্যবাদ পরে জানাবেন। আগে আপনারা সৌমেনকে নিয়ে ঘরে যান, ওর জ্ঞান ফেরান, আর জিজ্ঞাসা করুন ওর কি হয়েছিল। আমি বাড়ি যাই, ওইদিকে আমার অনেক কাজ পড়ে আছে। এই কথা বলে ময়না নিজের বাড়ির পথে পা বাড়ায়। অন্যদিকে রত্না ও মন্দিরা দেবী দুজনে মিলে সৌমেনকে মাটি থেকে তুলে ধরে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে রত্নার ঘরে গিয়ে সৌমেনকে শুইয়ে দেয়। রত্না ও মন্দিরা দুজনে মিলে সৌমেনকে বিছানায় শুইয়ে দিতেই কাবেরী বাইরে থেকে ছুটতে ছুটতে রত্নার ঘরে কাঁদো কাঁদো গলায় মন্দিরা দেবীকে প্রশ্ন করে, দাদার কি হয়েছে? ও অজ্ঞান হয়ে গেল কি করে? কাবেরীর প্রশ্ন শুনে মন্দিরা দেবী কাবেরীর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলে ওঠে, কাবেরী, রান্নাঘর থেকে যা তো, এক গ্লাস জল নিয়ে আয় তো তাড়াতাড়ি। মন্দিরা দেবীর হুকুম শুনে কাবেরী সঙ্গে সঙ্গে ছুটে রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে মন্দিরা দেবীর হাতে দিতেই মন্দিরা দেবী সেই জলের গ্লাস থেকে কিছুটা জল হাতের মুঠোর মধ্যে ঢেলে নিয়ে সৌমেনের মুখে চোখে বারবার ছেটাতে থাকে। 1-2 মিনিট পর সৌমেনের জ্ঞান ফেরে ঠিকই, কিন্তু সে প্রথমে বাড়ির সবার সঙ্গে কথা বলতে পারল না। পরে যখন ধীরে ধীরে একটু ধাতস্থ হয়, তখন রত্না কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওগো, কাল সারা রাত তুমি বাড়ি ফেরোনি বলে আমার কি চিন্তা হচ্ছিল জানো? আচ্ছা, একটু মনে করে বলো না, কাল রাতে তোমার সঙ্গে কি এমন ঘটলো যে তুমি বাড়ির পিছনের বাগানে অজ্ঞান হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ বড় খোকা, এবার আমাদের পরিষ্কার করে বল তো, গতকাল রাতে তোর সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যে তুই বাগানে সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিলিস? রত্না ও মন্দিরা এদের দুজনের প্রশ্ন শুনে সৌমেন তখন ধীরে ধীরে গতকাল রাতে সে বাড়ি ফেরার পর তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল সব ঘটনার কথা রত্না, মন্দিরা দেবী ও কাবেরী এই তিনজনকে খুলে বলে। সৌমেনের মুখ থেকে কাজলের কথা শুনে কাবেরীর সারা শরীর ভয়ে ফ্যাকাশে হয়ে যায়, আর সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, দাদা, তুইও কাজলকে দেখেছিস গতকাল রাতে? আমিও গতকাল সন্ধ্যেবেলায় বাড়ির ছাদের কার্নিশে কাজলের প্রেতাত্মাকে ঘোরাফেরা করতে দেখেছি। দেখ না, আমার কথা মা আর রত্না কিছুতেই বিশ্বাস করছে না। মা উল্টো আমাকে বলছে আমি নাকি চোখে ভুল দেখেছি। কাবেরীর কথা শুনে মন্দিরা দেবী বেশ গম্ভীর গলায় বলে ওঠে, কাবেরী, বাজে কথা রেখে আমার সঙ্গে নিচে চল। যে ঘরে কাজলের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই ঘরটা আমার সঙ্গে পরিষ্কার করবি চল। একটু পরেই ঠাকুরমশাই এসে যাবেন কিন্তু। মন্দিরা দেবী কাবেরীকে এই কথা বলে রত্নার দিকে তাকিয়ে বলে, বড় বৌমা, আজ তুমি সারাদিন বড় খোকার কাছে থাকো, আর খেয়াল রেখো যাতে ও আজ ঘর থেকে একদম না বেরোয়। আমি আর কাবেরী মিলে বাড়ির সব কাজ সামলে নিচ্ছি। মন্দিরা দেবী রত্নাকে এই কথা বলে কাবেরীকে নিয়ে রত্নার ঘর থেকে বেরিয়ে যায়। মন্দিরা দেবীকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে সৌমেন রত্নাকে ক্লান্ত বিধ্বস্ত গলায় বলে ওঠে, তুমি বিশ্বাস করো রত্না, আমি গতকাল রাতে আমাদের বাড়ির পিছনের বাগানে সত্যি সত্যি কাজলকে দেখেছি। সৌমেনের এই কথা শুনে রত্না বলে, তুমি বেশি কথা বলো না তো, একটু ঘুমানোর চেষ্টা করো দেখিনি। এই কথা বলে রত্না সৌমেনের মাথায় হাত বুলিয়ে সৌমেনকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। ওং নমঃ সনস্তর সনন্ধন তৃতীয়াশ্চ সনাতন কপিলাশ্চ সুরিশ্চৈব বরু পঞ্চশিখস্তথা সর্বেব তে তৃপ্তিময়ন্ত
মোদত্ততে নাম্বুদা সদা। ঠাকুরমশায়ের মন্ত্রপাঠ শেষ হতেই সায়নের হাতে কলা পাতাটা দিয়ে বলে ওঠে, সায়ন বাবা, তোমার স্ত্রী কাজলের শ্রাদ্ধানুষ্ঠান খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। কলা পাতার মধ্যে যে পিণ্ডগুলো দেখছো, ওই পিণ্ডগুলো তোমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, ওই পুকুরের জলে কাজলের নাম করে ভাসিয়ে দিয়ে চলে আসবে আমার সঙ্গে। ঠাকুরমশাই তথাগত মুখার্জির কথা শুনে মন্দিরা দেবী তার ছোট্ট মেয়ে বিনোদিনীর উদ্দেশ্যে বলে ওঠে, ছোট খুকি, তুই আর সায়ন ঠাকুরমশাইয়ের সঙ্গে পুকুর পাড়ে যা দেখিনি। মন্দিরা দেবীর কথা শুনে বিনোদিনী সায়ন ও ঠাকুরমশাই তথাগত মুখার্জির সঙ্গে তাদের বাড়ির পুকুর পাড়ে যায় ও পুকুর পাড়ে কাজলের নামে কলা পাতার উপর পিণ্ডগুলো সাজিয়ে পুকুরের জলে সায়ন যেই ভাসাতে যাবে, হঠাৎ সেই সময় সায়নের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়। সায়ন পুকুর পাড়ে সিঁড়ি দিয়ে নেমে পুকুরের জলে সেই কলা পাতা ভাসাতে যাবে, সায়ন কি করে যেন পা পিছলে পুকুরের জলে পড়ে যায়। সায়ন পুকুরের জলে পড়ে যেতেই সায়ন পুকুরের জলের মধ্যে হাত পা ছুটতে থাকে, ছুটতে ছুটতে চিৎকার করে বলতে থাকে, ঠাকুরমশাই, বিনোদিনী, আমাকে বাঁচা তাড়াতাড়ি, আমি না হলে এক্ষুনি পুকুরের জলে ডুবে যাব। সায়নকে পুকুরের জলে পড়ে যেতে দেখে বিনোদিনী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, কে কোথায় আছো? ছোটদাকে বাঁচাও, কেউ ছোটদাকে বাঁচাও, জলে ডুবে গেল ছোটদা। বিনোদিনীর চিৎকার চেঁচামেচি শুনে তাদের পাড়ার আশেপাশের কিছু লোকজন ছুটে আসে, আর সায়নের এই অবস্থা দেখে পাড়ার কয়েকজন লোক পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে সায়নকে পুকুর থেকে উদ্ধার করে পাড়ে আনে। বিনোদিনী ছুটে সায়নের কাছে যায় আর ওর গায়ে হাত বোলাতে বোলাতে কেঁদে জিজ্ঞাসা করে, ছোটদা, তোর কিছু হয়নি তো? বিনোদিনীর প্রশ্ন শুনে সায়ন হাঁপাতে হাঁপাতে বলে, না রে বোন, আমার কিছু হয়নি, তুই চিন্তা করিস না। বাবা সায়ন, তুমি পুকুরের জলে পড়ে গেলে কি করে? তোমার পা কি কোনো রকমভাবে পিছলে গিয়েছিল? ঠাকুরমশাই তথাগত মুখার্জির ক্ষণক্ষণে গলায় প্রশ্ন শুনে সায়ন ক্লান্ত বিধ্বস্ত গলায় বলে ওঠে, না ঠাকুরমশাই, আমি পা পিছলে পড়ে যাইনি। তাহলে তুমি বাছা কি করে পড়ে গেলে? আমি যখন পিণ্ড সমেত কলাপাতাটা জলে ভাসাতে যাব, হঠাৎ সেই সময় মনে হলো অদৃশ্য কেউ যেন আমাকে খুব জোরে পিছন থেকে ধাক্কা মারল, আর আমি তাল সামলাতে না পেরে পুকুরের জলে পড়ে গেলাম। তখন পুকুরের জলে পড়ে যেতেই আমার সঙ্গে সঙ্গে মনে হলো ওই জলের তলা থেকে কে যেন আমার পা দুটো চেপে ধরে আমাকে ডুবিয়ে মারার চেষ্টা করছে। সায়নের মুখ থেকে এই সব ঘটনা শুনে বিনোদিনী ও ঠাকুরমশাইয়ের মুখটা সঙ্গে সঙ্গে ভয় ফ্যাকাশে হয়ে যায়। আর অন্যদিকে যে কজন পুকুর পাড়ে সেই সময় উপস্থিত ছিল তারা একে অন্যের মুখ চাওয়াচাই করতে থাকে। এরপর সায়ন একটু ধাতস্থ হতেই বিনোদিনী ও ঠাকুরমশাইয়ের সঙ্গে বাড়ির পথে পা বাড়ায়। ঠাকুরমশাই তথাগত মুখার্জি সায়নের বাড়ির দিকে যেতে যেতেই মনে মনে বলে ওঠে, কাজলের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ তো খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে, তা ওর অতৃপ্ত আত্মা কি এখনো পর্যন্ত মুক্তি পায়নি, নাকি ওই বাড়ির মধ্যেই এখনো আটকা পড়ে রয়েছে? কাজলের শ্রাদ্ধানুষ্ঠানের সব কাজ মিটে যাওয়ার পর ৩-৪ দিন রায়বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, সব ঠিকঠাকই চলছিল। পঞ্চম দিন রাতে রত্নার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। পঞ্চম দিন রাত্রিবেলায় রত্না আর মন্দিরা একসঙ্গে রান্নাঘরে বসে খেতে খেতে গল্প করছিল। মন্দিরা দেবী খেতে খেতে রত্নাকে বলে, বড় বৌমা, কাজল মারা যাওয়ার পর আমি না ছোট খোকার মুখের দিকে তাকাতে পারি না। মন্দিরা দেবীর মুখে এই কথা শুনে রত্না বলে, কেন মা? ওর দিকে তাকালে যে আমার খুব কষ্ট হয়। সারাক্ষণ দেখো না কেমন চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, বাড়ির কারোর সঙ্গে কোনো কথা বলে না, আবার ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না। মন্দিরা দেবীর মুখে সায়ন সম্পর্কে এই কথাগুলো শুনে রত্না বলে, মা, আপনি এই নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না। আসলে ছোট ঠাকুরপো কাজলকে খুব ভালোবাসতো তো। কাজল যে হুট করে এভাবে ছেড়ে চলে যাবে
এটা তো ও স্বপ্নেও কখনো ভাবতে পারে না বলুন। তাই হয়তো ছোট্ট কুকু এতটা গুমড়ে রয়েছে। কদিন যাক, আপনি দেখবেন নিজে থেকেই সব ঠিক হয়ে গেছে। রত্নার কথাগুলো শুনে মন্দিরা দেবী বলে, তাই যেন হয় বড় বৌমা, সায়ন যেন আগের মতো হয়ে যায়। মন্দিরা দেবীর খাওয়া শেষ হয়ে গেছে দেখে রত্না বলে, মা আপনি হাত মুখ ধুয়ে ঘরে চলে যান, আমি বরং রাতের এই কটে একটু বাসনগুলো মেজে নিচ্ছি। হ্যাঁ বড় বৌমা, তুমি আজ বরঞ্চ এঁটো বাসনগুলো মেজে নাও। আমার শরীরটা আজকে সন্ধ্যে থেকে ভালো নেই, আমি গিয়ে বরং শুয়ে পড়ি। এই কথা বলে মন্দিরা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই রত্না রাতের এঁটো কাটা বাসনগুলো নিয়ে বাড়ির পিছনে কলতলায় মাজতে যায়। কলতলায় যেতেই রত্না তার হাতে ধরা হেরিকেনের হলদে হালকা আলোয় দেখতে পায় কলপাড়ের সামনে একটা লাল শাড়ি পরিহিতা মহিলা বসে আছে। তার মাথা নিচু করে বসে বসে কাঁদছে আর বলছে, এত রাতে বাড়ির পিছনে কলতলায় একটা অচেনা মহিলাকে এইভাবে বসে কাঁদতে দেখে রত্না ভ্রু কুঁচকে বলে ওঠে, অচেনা মহিলাটি কি? আর বাড়ির ভিতর ঢুকে গেল অথচ দেখতে পেলাম না, সে কি করে হয়? এই কথা বলে রত্না সেই অচেনা মহিলাটির দিকে এগিয়ে যায় আর প্রশ্ন করে, এই যে শুনছেন, আপনি কে? আপনি বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? আর আপনি এইভাবে আমাদের বাড়ির কলতলায় বসে কাঁদছেনই বা কেন? রত্নাকে এই প্রশ্ন করতে দেখে মহিলাটি তার কোনো উত্তর না দিয়ে একইভাবে কেঁদে চলেছে। মহিলাটিকে কথা না বলতে দেখে আর ওইভাবে কাঁদতে দেখে রত্না ধীরে ধীরে মহিলাটির কাছে এগিয়ে যায় ও মহিলাটির গায়ে হাত দিয়ে রত্না আবার প্রশ্ন করে, শুনছেন, আপনাকে বলছি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? রত্না মহিলাটির গায়ে হাত দিয়ে এই প্রশ্ন করতে মহিলা এবার ধীরে ধীরে মুখ তুলে রত্নার দিকে তাকাতেই রত্না মহিলাটির মুখ দেখে ভয়ে চমকে ওঠে। তার সঙ্গে সঙ্গে ছিটকে মহিলার থেকে 5 হাত দূরে সরে আসে, কারণ যে মহিলাটি এতক্ষণ ধরে কলতলায় বসে কাঁদছিল সে আর কেউ নয়, কাজল। কাজলের প্রেতাত্মা। কলতলায় কাজলকে বসে থাকতে দেখে রত্না তার হাতে রাখা রাতের এঁঠো বাসনগুলো সঙ্গে সঙ্গে কলতলায় ফেলে দিয়ে ছুটে বাড়ির ভেতরে পালায়। সে ছুটে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতেই শুনতে পায় কাজল হিসিসে গলায় রত্নাকে বলছে, দিদি ভাই, আমাকে যে খুন করেছে আমি তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, তাকে ঠিক আমার সঙ্গে নিয়ে যাব। পেছন দিক থেকে কাজলের হিসিসে গলা শুনে রত্না ভয়ে ভয়ে পেছন ফিরে তাকাতেই দেখে কাজল ধীরে ধীরে তার দিকে এই কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছে। এগিয়ে আসা বললে ভুল হবে, যেন কাজল হাওয়ায় ভেসে আসছে। কাজলকে হাওয়ায় ভেসে আসতে দেখে রত্না কোনো রকমে বাড়ির উঠোনে পা দিয়ে চিৎকার করে বলে ওঠে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো, কাজল আমাকে মেরে ফেললো গো। এই কথা চিৎকার করে রত্না বাড়ির সবাইকে বলতে বলতে খোলা উঠোনের মাঝখানে ধপ করে পড়ে অজ্ঞান হয়ে যায়। সৌমেন বাবু, আমি প্রেসক্রিপশনে যে টেস্টগুলো লিখে দিলাম আপনার স্ত্রী রত্না দেবীর জন্য, আপনি যত তাড়াতাড়ি পারেন টেস্টগুলো করিয়ে নেবেন, ঠিক আছে? মনোজ ডাক্তার সৌমেনের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে টাকা নিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখে রত্না মন্দিরা দেবীকে ক্লান্ত বিধ্বস্ত গলায় জিজ্ঞাসা করে ওঠে, মা, ডাক্তারবাবু আমাকে এত কিসব পরীক্ষা নিরীক্ষা করতে বলল? রত্নার কথা শুনে মন্দিরা দেবী মাথায় হাত বোলাতে বোলাতে হাসতে হাসতে বলে ওঠে, বড় বৌমা, আমি আমি আবার ঠাকুমা হতে চলেছি, আর তুমি আরেকবার মা হতে চলেছ। মন্দিরা দেবীর মুখ থেকে রত্না এই সুখবরটা শুনে তার সারা মুখমণ্ডলটা
হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে আর বলে, সত্যি আমি আবার মা হতে চলেছি? হ্যাঁ বড় বৌমা, সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। মনোজ ডাক্তার তোমাকে দেখে তাই তো বললেন, তুমি আবার তোমার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছ। তাই এবার থেকে তোমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, বাড়ির বেশি কাজ করলে কিন্তু চলবে না। আচ্ছা মা, ঠিক আছে। শোনো বৌমা, তুমি এখন চুপচাপ শুয়ে থাকো, তোমার শরীর এখন খুব ক্লান্ত। আমি তোমার জন্য এক্ষুনি রান্নাঘর থেকে গরম দুধ নিয়ে আসছি, কেমন? এই কথা বলে মন্দিরা দেবী রত্নার ঘর থেকে বেরিয়ে যেতেই রত্না হঠাৎ শুনতে পায় কে যেন তার কানের কাছে হিসহিসে গলায় বলছে, যে আমাকে খুন করেছে তাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। দেখো দিদি ভাই। রত্নার কানের কাছে হিসহিসে গলায় কথাগুলো ভেসে আসতেই রত্না ভয়ে চমকে ওঠে আর ঘাড় ঘুরিয়ে ঘরের এই দিক ওদিক তাকাতে থাকে আর বলে, কে আমার ঘরে কে এসেছে? আমার সামনে এসে বলছি, কে? রত্না, তুমি কার সঙ্গে কথা বলছো? সৌমেন এই কথা বলতে বলতে ঘরে ঢুকতেই রত্না সৌমেনের হাত ধরে বলে ওঠে, জানো তো, আমার সারাক্ষণ মনে হচ্ছে কাজল আমাদের সঙ্গে সবসময় আছে, কিছু একটা না বলার চেষ্টা করছে। রত্নার মুখ থেকে কাজলের কথাগুলো শুনে সৌমেনের সেদিনকার ঘটনা মনে পড়ে যায় ঠিকই, কিন্তু সেই ঘটনায় তার সঙ্গে সেদিন রাতে কি কি হয়েছিল সেইগুলো রত্নার সামনে প্রকাশ না করেই বলে, রত্না, এ তোমার মনের ভুল। আসলে তুমি কাজলকে তোমার নিজের বোনের মতো করে ভালোবাসতে, তাই তো তোমার এইরকম মনে হচ্ছে। তুমি এই সময় কাজলের কথা বেশি করে ভেবো না, এতে তোমার মনের এবং শরীরের উপর চাপ বাড়বে। রত্না ও সৌমেনের কথার মাঝখানে মন্দিরা দেবী রত্নার ঘরে রত্নার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে প্রবেশ করতে করতে বলে, বড় খোকা, আমি একটা কথা ভাবছিলাম তোকে বলবো। কি কথা বলো মা? গত 1 সপ্তাহ ধরে বাড়িতে যা সব দুর্ঘটনা ঘটে গেল, আমি ভাবছি আগামীকাল বাড়িতে একটা বড় বৌমার নামে নারায়ণ পুজোর যদি আয়োজন করি তাহলে কেমন হয় বলতো? এতে ওর আর ওর গর্ভের সন্তানের মঙ্গল হবে। মন্দিরা দেবীর মুখে এই প্রস্তাব শুনে সৌমেন বলে ওঠে, হ্যাঁ মা, এ তো ভালো কথা। তোমার বড় বৌমার নামে নারায়ণ পুজোর আয়োজন করো না। বলো, এই পুজোয় আমাকে কি কি দায়িত্ব নিতে হবে? বেশি কিছু তোকে দায়িত্ব নিতে হবে না বড় খোকা, শুধু বাজার থেকে পুজোর জন্য ফল মিষ্টি আর ফুল আনলেই হবে। ছোট করে তো পুজো। সায়নকে বলতে পারতাম, কিন্তু ওর যা এখন মনের অবস্থা, আমার ওকে পুজোর দায়িত্ব দিতেই খারাপ লাগবে। মন্দিরা দেবীর এই কথা শুনে সৌমেন বলে ওঠে, মা, তুমি চিন্তা করো না, আমি আর সন্ধ্যের মধ্যে তোমার পুজোয় যা যা জিনিস আনতে হবে বলেছো, আমি সেই সব জিনিস এনে দিয়ে তবেই হোটেলে যাব, কেমন? বেশ, ঠিক আছে। এরপর মন্দিরা দেবী গরম দুধের গ্লাসটা রত্নার হাতে দিয়ে বলে, বৌমা, তুমি গরম দুধটুকু খেয়ে বিশ্রাম নাও, আমি যাই ওইদিকে গিয়ে কালকের পুজোর জন্য যে যে বাসনগুলো লাগবে সেই বাসনগুলো বের করে ছাদের কলতলায় গিয়ে পরিষ্কার করি। মন্দিরা দেবী এই কথা বলে ঠাকুর ঘরের দিকে পা বাড়ায়। তারপর কালকের নারায়ণ পুজোর জন্য যে বাসনগুলো লাগবে সেই বাসনগুলো লোহার একটা বাক্স থেকে বার করে। বাসনগুলো নিয়ে যখন ছাদের কলতলায় মাজতে যায় তখন বিকেলের পড়ন্ত রোদ পড়ে গিয়ে চারিদিকে ঘন অন্ধকার নামতে শুরু করেছে। সেই সঙ্গে শীতকাল বলে মহুলগঞ্জের চারিদিকে সবুজ গ্রাম্য পরিবেশটা ঘন সাদা কুয়াশায় ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। ছাদের কলতলায় বসে মন্দিরা দেবী এক মনে বাসন মাজছিল। মন্দিরা দেবীর বাসন মাজতে মাজতে হঠাৎ তার দৃষ্টি চলে যায় তাদের বাড়ির বাগানের দিকের বড় ঝাঁকড়া আম গাছের দিকে। বাগানের বড় আম গাছটার দিকে মন্দিরা দেবীর দৃষ্টি যেতেই সে দেখে আম গাছটার একটা ডালে লাল পেরে সাদা শাড়ি পরে একজন মহিলা পিছন ফিরে বসে রয়েছে। তার মুখে গুনগুন করে একটা কবিতা বলছে হিসহিসে গলায়, দিন ফুরলো সাজ করালো, রাত্রি এলো নেমে, মরণ ফাঁদে পড়বে ধরা, পরাণ যাবে থেমে, মন জুড়বে প্রাণ জুড়বে, মিটবে মনের ক্ষোভ,
সব পাপীদের শাস্তি হবে নেব প্রতিশোধ। এবার তুই আমার হাতে মরতে প্রস্তুত হ। লাল পেড়ে সাদা শাড়ির মহিলাকে আম গাছের ডালে বসে বসে হিসহিসে গলায় পিছন ফিরে কবিতা বলতে দেখে মন্দিরা দেবী বাসন মাজানো থামিয়ে উঠে ধীরে ধীরে ছাদের কার্নিশের দিকে এগিয়ে আসে। তারপর আম গাছের ডালে বসা সেই মহিলাটির উদ্দেশ্যে বলে ওঠে, এই এই তুই কে রে? আমাদের বাগানের আম গাছের ডালে কি জন্য উঠেছিস? বাগানের ফল চুরি করতে বুঝি? নাম বলছি, না হলে কিন্তু আমি এক্ষুনি চিৎকার করে আমার বাড়ির লোকেদের বাগানে জড়ো করে তোকে গাছ থেকে নামানোর ব্যবস্থা নেব, এই তোকে আমি বলে দিলাম। মন্দিরা দেবীর এই কথা শেষ হতেই আম গাছের ডালে বসা লাল পেড়ে সাদা শাড়ি পরিহিতা মহিলাটি হাসতে হাসতে মন্দিরা দেবীর দিকে তাকাতেই মন্দিরা দেবীর আম গাছের ডালে বসা মহিলাটিকে দেখে ভয়ে চমকে ওঠে আর বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখে আম গাছের ডালে যে মহিলাটি বসে পা ঝুলিয়ে কবিতা বলছিল সে আর কেউ নয়, তার ছোট ছেলের বউ কাজল, কিংবা বলা ভালো কাজলের প্রেতাত্মা। আম গাছের ডালে কাজলের প্রেতাত্মাকে বসে থাকতে দেখে মন্দিরা দেবী ভয়ে ছাদ থেকে ছুটে কোনো ক্রমে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ছাদ থেকে নিচে নামার সময় মন্দিরা দেবীর পেছন থেকে শুনতে পায় কাজল আম গাছের ডালে বসেই হিসহিসে গলায় তাকে বলছে, মা, আপনার ছোট ছেলে সায়নকে কিন্তু আমার সঙ্গে নিয়ে যাব। ও আমার সঙ্গে যা অন্যায় করেছে। এরপর মন্দিরা দেবী ছাদ থেকে ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নিচে নেমে নিজের ঘরে ঢুকে তীব্র আতঙ্কে হাঁপাতে থাকে আর নিজের মনেই বলে, কাজলের আত্মা এখনো এই বাড়িতে আটকা পড়ে রয়েছে, আরও সায়নকে ওর সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলছে কেন? সায়ন ওর সঙ্গে কি অন্যায় করেছে? মন্দিরা দেবীর এই কথা বলে বেশি দেরি না করেই তাদের পাড়ার ঠাকুরমশাই তথাগত মুখার্জির বাড়ি যায়। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ভয়ানক অভিজ্ঞতার সেই সব ঘটনার কথা ঠাকুরমশাই তথাগতবাবুকে সব কিছু খুলে বলতেই তিনি বললেন, মা, আমি কাজলের শ্রাদ্ধের দিন বিকেলবেলায় আন্দাজ করেছিলাম যে কাজলের অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত এই বাড়ি ছেড়ে যায়নি। ও এখনো পর্যন্ত এই বাড়িতেই আটকা পড়ে রয়েছে। নেহাত কোনো প্রমাণ তথ্য ছিল না, তাই তোমাদের কিছু বলিনি, অকারণ আতঙ্ক ছড়াতে চাইনি। ঠাকুরমশাই তথাগত মুখার্জির মুখ থেকে এই কথা শুনে মন্দিরা দেবী বলে ওঠে, আপনি কি বলছেন ঠাকুরমশাই? কাজলের অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত এই বাড়িতে আটকা পড়ে আছে? আপনি এটা বুঝলেন কি করে? মন্দিরা দেবীর প্রশ্ন শুনে তখন ঠাকুরমশাই তথাগত মুখার্জি কাজলের শ্রাদ্ধানুষ্ঠানের দিন বিকেলবেলায় সায়নের সঙ্গে কি ঘটনা ঘটেছিল সব কথা মন্দিরা দেবীকে খুলে বলতেই মন্দিরা দেবী কাঁদো কাঁদো গলায় হাত জোর করে ঠাকুরমশাই তথাগত মুখার্জির উদ্দেশ্যে বলে ওঠে, ঠাকুরমশাই, আমি আপনার পায়ে পড়ছি, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমার ছোট খোকাকে কাজলের প্রেতাত্মার হাত থেকে যেভাবে হোক রক্ষা করুন ঠাকুরমশাই। মন্দিরা দেবীর কাতর অনুরোধ শুনে তথাগত মুখার্জি বলে ওঠে, আমি ভাবছি আগামীকাল তোমাদের বাড়ি নারায়ণ পুজোর সঙ্গে কাজলের নামে একটা শান্তি সস্ত্রয়ন পুজো করব। যদি এই শান্তি সস্ত্রয়নের পুজোর মাধ্যমে কাজলের অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়া যায়। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে মন্দিরা দেবী বলে ওঠে, ঠাকুরমশাই, আপনি যেভাবেই হোক আমার সায়নকে ওই দুষ্ট প্রেতাত্মার হাত থেকে দয়া করে রক্ষা করুন, আমার আর কিচ্ছু চাই না। এরপর মন্দিরা দেবী তথাগত বাবুর সঙ্গে সাক্ষাৎ ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে নিজের বাড়ির পথে আসছিল। মন্দিরা দেবী গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শুনতে পায় মেয়েলি গলায় কে যেন তার সামনে বলছে, যতই আমাকে তাড়ানোর জন্য শান্তি সস্তায়নের পুজো করুন আপনারা, আমি সায়নকে ঠিক আমার সঙ্গে নিয়ে যাবই যাব।
পেছন থেকে মেয়েলি হিসিসে গলায় কথাগুলো শুনে মন্দিরা দেবীর বুঝতে অসুবিধে হলো না যে এটা কাজলের গলা ছাড়া আর কারোর গলা হতেই পারে না। পিছন থেকে কাজলের এই হুমকি শুনে মন্দিরা দেবী তাড়াতাড়ি করে পা চালিয়ে কোনো মতে দৌড়িয়ে বাড়ি ঢোকে। মন্দিরা দেবী বাড়ি ঢুকেই দেখে বাড়ির একতলার খোলা বারান্দায় সায়ন বিধ্বস্ত অবস্থায় বসে হাঁপাচ্ছে, আর তার দুই পাশে কাবেরী ও সৌমেন তাকে বসিয়ে জল খাওয়ানোর চেষ্টা করছে। বাড়ির বারান্দায় সায়নকে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে মন্দিরা দেবী সঙ্গে সঙ্গে সায়নের কাছে ছুটে যায় এবং জিজ্ঞাসা করে, ছোট খোকা, তোকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আর তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, বলতো তোর কি হয়েছে? মন্দিরা দেবীকে বাড়ি ঢুকতে দেখে আর প্রশ্ন শুনে সায়ন বারান্দা থেকে উঠে সঙ্গে সঙ্গে মন্দিরা দেবীকে জড়িয়ে ধরে প্রবল আতঙ্কের স্বরে বলে, মা, জানো তো কাজল আমাকে নিতে এসেছিল, তুমি দয়া করে ওর হাত থেকে আমাকে বাঁচাও। সায়নের মুখ থেকে এই কথা শুনে মন্দিরা দেবী বলে ওঠে, কাজল তোকে নিতে এসেছিল? হ্যাঁ, তার মানে কি? কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে খুলে বল তো ঠিক কি হয়েছে। মন্দিরা দেবীর প্রশ্ন শুনে সায়ন ঢোক গিলে ধীরে ধীরে তখন বলতে শুরু করে, মা, আমি আধ ঘন্টা আগে অফিস থেকে ফিরে নিজের ঘরে ঢুকে যে আলোটা জ্বালাতে যাব, হঠাৎ আমার দৃষ্টি যায় খাটের ওপর। আমার দৃষ্টি যেতেই খাটের পাশে যে জানলাটা আছে না, সেই খোলা জানলা দিয়ে আকাশে ফুটে ওঠা ভাঙা চাঁদের আলো কিছুটা আমার বিছানার ওপর পড়েছিল। সেই ভাঙা চাঁদের আলো দেখি বিছানার ওপর যে লাল শাড়িটা পরে কাজল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, সেই শাড়িটা পরে কাজল বিছানার ওপর বসে আছে আর আমার দিকে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে খুব বিশ্রী একটা কান এঁটো করা হাসি হাসতে হাসতে আমার দিকে হাত বাড়িয়ে বলছে, সায়ন, ও সায়ন, তুমি আমার সঙ্গে যাবে না? আমি যে তোমাকে নিতে এসেছি। কাজল এসব কথা বলতে বলতে ধীরে ধীরে বিছানা ছেড়ে আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসতে থাকে। কাজলকে ওইভাবে হাসতে হাসতে এগিয়ে আসতে দেখে আমি তখন ভয়ে ছুটে নিচে চলে আসি। মা, কাজলের অতৃপ্ত প্রেতাত্মা কিন্তু এখনো মুক্তি পায়নি। ও কিন্তু আমাদের বাড়ির চারপাশে আছে। তুমি ওর হাত থেকে আমাকে বাঁচাও। ও কেন আমার সঙ্গে এরকম করছে আমি বুঝতে পারছি না। কাজলকে যে আমি খুব ভালোবাসি। সায়নের এই কথা শুনে মন্দিরা দেবী সায়নকে জড়িয়ে ধরে বলে, ছোট খোকা, তুই কিচ্ছু চিন্তা করিস না, কালকের পর থেকে সব ঠিক হয়ে যাবে দেখিস। শোন ছোট খোকা, আজ রাতে তোর ঘরে আমি তোর সঙ্গে ঘুমাবো, এতে তোর আপত্তি নেই তো? না মা, কোনো আপত্তি নেই। এরপর মন্দিরা দেবী কাবেরীর দিকে তাকিয়ে বলে ওঠে, কাবেরী, তুই আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি করে বাড়ির সবার জন্য রাতের খাবার ব্যবস্থা কর, কাল আবার বাড়িতে পুজো আছে। মন্দিরা দেবী এই কথা বলে সায়নকে নিয়ে যখন বাড়ির ভেতরে যাচ্ছিল, সায়ন বাড়ির ভেতর যেতে যেতে হঠাৎ শুনতে পায় তার কানের কাছে মেয়েলি হিসিসে গলায় কে যেন হুমকি দিচ্ছে, সায়ন, তুমি নিজেকে রক্ষা করার জন্য যতই মায়ের কাছে ঘুমাও না কেন, তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। মেয়েলি হিসিসে গলায় কথাগুলো সায়নের কানের কাছে ভেসে আসতেই সায়নের বুঝতে অসুবিধে হলো না যে এটি তার স্ত্রী কাজল ছাড়া আর কারুর কণ্ঠ হতে পারে না। পরদিন ভোরবেলায় পাখির কলকাকলি মন্দিরা দেবীর কানে ভেসে আসতেই মন্দিরা দেবীর ঘুমটা ভেঙে যায়। মন্দিরা দেবীর ঘুম ভাঙতেই সে পাশে তাকিয়ে দেখে সায়ন তার পাশে শুয়ে নেই। সায়নকে পাশে দেখতে না পেয়ে মন্দিরা দেবী ধরফর করে উঠে বসে বলে, এত ভোরবেলায় ছোট খোকা কোথায় গেল? মন্দিরা দেবীর এই কথা শেষ হতেই ঘরের বাইরে থেকে বিনোদিনীর চিৎকার শুনতে পাওয়া যায়, বাড়ির কে কোথায় আছো মা, তাড়াতাড়ি এসো, বাড়ির পিছনে দেখে যাও, ছোটদা কি কাণ্ড ঘটিয়েছে।
বাড়ির পেছন দিক থেকে ছোট মেয়ে বিনোদিনীর চিৎকার শুনে মন্দিরা দেবী সায়নের ঘর থেকে বেরিয়ে ছুটে বাড়ির পেছন দিকে যেতেই যা দেখেন তা যেন তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই আকস্মিক। তিনি দেখলেন কাজলের মতো সায়নও বাড়ির পেছনের বাগানের কাঁঠাল গাছের একটা ডালে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছে এবং সায়ন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য কাজলের মতো সায়নেরও মুখের গহ্বর থেকে জিভটা বেরিয়ে এসেছে। দাঁতের সঙ্গে জিভটা ঘষা লেগে সেই জিভ থেকে কালচে রক্ত টপ টপ করে বাগানের মাটিতে পড়ছে। এছাড়া সায়নের দুটো চোখ বিস্ফারিত। দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে সায়ন কোনো ভয়ঙ্কর জিনিস দেখে ভয় পেয়েছে। সায়নকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে দেখে মন্দিরা দেবী চিৎকার করে মৃত কাজলের উদ্দেশ্যে বলে ওঠে, আমার ছোট খোকা তোমার সঙ্গে কি এমন অন্যায় করেছিল যে তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিলে ছোট বৌমা? কেন আমাদের এত বড় ক্ষতি করলে? মন্দিরা দেবীর সামনে ঝুলন্ত মৃত তার ছোট ছেলে সায়নের সামনে পাগলের মতো এই কথা বলতে বলতে চিৎকার করে যখন কাঁদতে লাগলো, হঠাৎ সেই সময় একটা অদ্ভুত অস্বাভাবিক ঘটনা ঘটে বাগানের মধ্যে। চারিদিকের আলোকোজ্জ্বল পরিবেশটা ধীরে ধীরে খুটখুটে অন্ধকার হয়ে আসে। সেই সঙ্গে বাগানে যে কটা ছোট বড় গাছ ছিল সেই গাছগুলো হঠাৎ করে দুলতে শুরু করে আর চারিদিকে কালো ধুলো উঠতে শুরু করে। প্রকৃতির এই তাণ্ডব লীলার মাঝে বাগানের মধ্যে থেকে মন্দিরা দেবী, কাবেরী, রত্না, বিনোদিনী ও সৌমেন এদের 5 জনের কানে একটা অদৃশ্য মেয়েলি গলায় কান্নার আওয়াজ ভেসে আসে। অদৃশ্য মেয়েলি গলায় কান্নার আওয়াজটা ভেসে আসতেই মন্দিরা দেবী রত্না ও কাবেরীর দিকে তাকিয়ে বলে ওঠে, এটা ছোট বৌমা কাজলের গলা না? মন্দিরা দেবীর প্রশ্ন শুনে কাবেরী যেই উত্তর দিতে যাবে অমনি বাগানের মধ্যে থেকে অদৃশ্য মেয়েলি কান্না মাখানো গলায় একজন বলে ওঠে, হ্যাঁ মা, আপনি ঠিকই ধরেছেন, এটা আমারই গলা। বাগানের মধ্যে থেকে অদৃশ্য কাজলের গলা শুনে মন্দিরা দেবী অন্ধকার বাগানের দিকে তাকাতে তাকাতে বলে, তুমি কোথায় ছোট বৌমা? তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? মন্দিরা দেবীর প্রশ্ন শুনে কাজল বলে ওঠে, মা, আমি আপনাকে দেখা দিতে পারবো না। আমি যদি আপনার সামনে আসি তাহলে আমার রূপ দেখে আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু আপনি আমার কাছে যে প্রশ্নের উত্তর চাইছেন আমি তার উত্তর আপনাকে দিতে এসেছি। আমি কেন আপনার ছোট ছেলেকে আমার সঙ্গে নিয়ে গেলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেন কেন আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে বলো কাজল? আপনার ছোট ছেলে আমার সঙ্গে যা অন্যায় করেছে তার জন্য আমি ওকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। তাই আমি সেই রাগে দুঃখে আমার প্রতিশোধ নিয়েছি। সায়ন তোমার সঙ্গে কি এমন অন্যায় করেছিল যে তুমি ওকে এইভাবে শাস্তি দিলে? তবে শুনুন মা, ও আমার আর আমার প্রেমিক গৌতমের সঙ্গে কি কি চরম অন্যায় করেছিল। এই কথা বলে কাজল ধীরে ধীরে বলতে শুরু করে, আজ থেকে 5 বছর আগে আমি যখন কলেজে পড়ি, হঠাৎ সেই সময় আমাদের বাড়ি থেকে একটা বাড়ির পর একটা বাড়ির নিচতলায় নতুন ভাড়া আসে গৌতম বলে একটি ছেলে। গৌতম ছেলেটার পরিবারে মোট 3 জন। গৌতম বাদে 2 জন সদস্য ছিল, মা আর তার ছোট বোন। গৌতম খুব শিক্ষিত ছেলে ছিল বলে আমাদের পাড়ায় যে কটা বাচ্চা ছিল সেই কটা বাচ্চা গৌতমের কাছে পড়তে আসতো। আমার মায়ের সঙ্গে গৌতমের মায়ের খুব ভালো বন্ধুত্ব ছিল। ওর বোন পিয়ালি রোজ রোববার করে আমার বাড়িতে আঁকা শিখতে আসতো বলে আমার সঙ্গে পিয়ালির একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়, যাকে বলে দিদি বোনের সম্পর্ক। এইভাবে 1.5 মাস চলার পর একদিন পিয়ালির জন্মদিনে পিয়ালির মা আমাকে নিমন্ত্রণ করে ওদের বাড়িতে। আমি পিয়ালির জন্মদিনের দিন সন্ধ্যাবেলায় পিয়ালির বাড়িতে যাই। সেখানেই পিয়ালির দাদা গৌতমের সঙ্গে আমার প্রথম আলাপ হয়।
গৌতম পড়াশোনায় খুব ভালো ছেলে ছিল। ও অঙ্কে এমএসসি করছিল, তার পাশাপাশি টিউশনও করছিল। পিয়ালির জন্মদিনে ওর বাড়িতে প্রথম যাওয়ার পর থেকে আমি প্রায় দিনই পিয়ালির বাড়িতে যেতাম, পিয়ালি ও পিয়ালির মায়ের সঙ্গে গল্প করতে আর পিয়ালিকে আঁকা শেখাতে। দিনের পর দিন ওদের বাড়িতে যেতে যেতে আমার সঙ্গে গৌতমের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। আমাদের এই বন্ধুত্বের মধ্য দিয়ে আমরা দুজন কখন যে দুজনের প্রেমে পড়ে যাই তা আমরা নিজেরাও জানি না। আমাদের দুজনের এই প্রেমের সম্পর্ক দীর্ঘ 6 মাস পর্যন্ত ভালোই চলছিল। 6 মাস পর একদিন গৌতমের কলেজের বন্ধু কিংসুকের বিয়ে ছিল। গৌতমের বন্ধু কিংসুক আমাকে খুব ভালোভাবে চিনত, আর কিংসুকের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। ওর বিয়েতে আমি আর গৌতম যাই। কিংসুকের বিয়েতে গিয়ে আমার প্রথম সায়নের সঙ্গে আলাপ, আর আলাপটা করিয়ে দেয় গৌতম, কারণ সায়ন ছিল গৌতমের কলেজের বন্ধু। গৌতম আমার সঙ্গে সায়নের যেদিন থেকে আলাপ করায় সেই দিন থেকে আমার আর গৌতমের জীবনে মহা সর্বনাশ নেমে আসে। কারণ সায়ন সব সময় আমার পিছন পিছন ঘুরত আর আমাকে প্রেম নিবেদন করত। বলতো, কাজল, তুমি গৌতমকে ছেড়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। ওই গৌতম তোমাকে কিছু দিতে পারবে না, কোনো দিনও দিতে পারবে না। সায়নের ওই কথা আর ওর ওই প্রেম নিবেদন আমি বারবার প্রত্যাখ্যান করতাম। এরপর একদিন আমি জানতে পারি গৌতমের মায়ের কিডনির অসুখ ধরা পড়েছে। যদি কিডনি না পরিবর্তন করা হয় তাহলে কাকিমা মারা যাবে। সেই সময় গৌতমের মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার পড়েছিল। তখন সায়ন ওর পাশে এসে দাঁড়ায় ঠিকই, কিন্তু গৌতমকে বলে, শোন গৌতম, আমি তোর মায়ের চিকিৎসার যা যা খরচ আমি সব দেব, তবে তার জন্য একটা জিনিস তোকে দিতে হবে। গৌতম তখন অসহায়ের মতো জিজ্ঞাসা করে, কি জিনিস তোকে দিতে হবে বল সায়ন? আমি তোর বন্ধু হিসেবে আমার জীবনের সব থেকে দামি জিনিসটাও তোকে দিতে রাজি। তখন ওই শয়তান সায়ন আমার দিকে তাকিয়ে একটা সাপদের হাসি হেসে বলল, তোর প্রেমিকা কাজলকে আমার হাতে তুলে দিতে হবে, আমি ওকে বিয়ে করতে চাই। সায়নের এই প্রস্তাব শুনে সামান্য কটা টাকার বিনিময়ে গৌতম আমাকে সায়নের হাতে তুলে দেয়। এরপর আমি সায়নের সঙ্গে বিয়ে হয়ে এই বাড়িতে আসি ঠিকই, কিন্তু বিয়ের পরপর জানতে পারি গৌতমের মা কিডনি ফেল হয়ে মারা গেছে। গৌতমের মা মারা গেছে শুনে আমি থাকতে না পেরে সায়নের চোখ এড়িয়ে গৌতমের সঙ্গে দেখা করি ঠিকই, কিন্তু সায়নের চোখে ঠিক ধরা পড়ে যায় আমি আর গৌতম। এই নিয়ে আমার সঙ্গে সায়নের খুব ঝগড়া হয়, ও আমার গায়ে হাতও তোলে। প্রায় দিনই আমার সঙ্গে সায়নের ঝগড়া লেগেই থাকতো গৌতমকে নিয়ে। এইভাবে আমাদের দুজনের ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে আমি জানতে পারি আমার গর্ভে গৌতমের সন্তান বৃদ্ধি পাচ্ছে। এই খবরটা সায়নের কানে যেতেই ও আমাকে সমানে হুমকি দিয়ে বলতো, কাজল, তুমি তোমার গর্ভের পাপটাকে নষ্ট করে ফেলো, না হলে কিন্তু আমি গৌতমের অনেক বড় ক্ষতি করে দেব। ওর এই হুমকিতে আমি কোনো রকম পাত্তা দিইনি। উল্টে আমি ওকে বলি, আমি আমার গর্ভের সন্তানকে কিছুতেই নষ্ট করতে পারবো না, ওটা গৌতমের সন্তান, ওকে আমি পৃথিবীর আলো দেখাবোই দেখাবো। আমার এই কথা শুনে সায়ন কিছু বলে না ঠিকই, কিন্তু ও যে গৌতমের একটা মহা সর্বনাশ করে দেবে তা আমি আগে থেকে জানতাম না। আমি একদিন সন্ধ্যাবেলায় আমার ঘরে বসে একটা গল্পের বই পড়ছিলাম। সেই সময় আমার ফোনে পিয়ালির ফোন আসে। পিয়ালির ফোনটা ধরতেই ওপাশ থেকে পিয়ালির কান্না মাখানো গলা শুনতে পাই। ফোনের ওপার থেকে পিয়ালির কান্না মাখানো গলা পেয়ে আমি ওকে জিজ্ঞাসা করি বেশ উত্তেজিত কণ্ঠে, এই পিয়ালি, পিয়ালি কি হয়েছে? তুই এইভাবে কাঁদছিস কেন? আমার এই প্রশ্ন শুনে পিয়ালি তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আমাকে জানায়, কাজল দিদি, কাজল দিদি, দাদা আর এই পৃথিবীতে রে। একটু আগে দাদার এক বন্ধু জানালো দাদা যখন কাজে গিয়েছিল, ট্রেনে করে বাড়ি ফেরার সময় ট্রেনের একদম দরজার ধারে দাঁড়িয়েছিল। চাকরিতে যে কিভাবে পা ফসকে গেছে আর সেখানেই মারা গেছে।
মায়ের মতো দাদা আমাদের ছেড়ে চলে গেছে কাজল দিদি, কাজল দিদি। পিয়ালির মুখ থেকে গৌতমের মৃত্যুর খবর শুনে আমি খুব ভেঙে পড়ি, কিন্তু গৌতমের এই মৃত্যুটা আমার তখন স্বাভাবিক লাগেনি। আমার শুধু মনে হচ্ছিল গৌতমের এই মৃত্যুর পিছনে কারোর হয়তো হাত আছে। আমার এই কথা মনে হতেই আমি গৌতমের মৃত্যু নিয়ে খানিকটা খোঁজ খবর করে জানতে পারি সেই দিন গৌতম যে ট্রেনে বাড়ি ফিরছিল সেই দিন সেই ট্রেনে একই কামরায় সায়নও ছিল। আমি এই খবরটা জানতে পেরে আমার মনের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে সায়নই সেদিন গৌতমকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গৌতমকে খুন করেছে। আমি যে এই খবরটা জানতে পেরেছি সায়ন যেন কিভাবে জানতে পেরে যায়, আর জানতে পেরে আমাকে সমানে হুমকি দিয়ে বলতে থাকে, আর কাজল, তুমি যদি কোনোভাবে পুলিশের কাছে গিয়ে বলো যে আমি গৌতমকে খুন করেছি আর এই খবরটাও জানাও, তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো, এই বলে দিলাম। ওর এই হুমকি শুনে আমি ওকে বলি, সায়ন, তুমি আমাকে যতই ভয় দেখানোর চেষ্টা করো না কেন, একদিন না একদিন পুলিশকে আমি তোমার সব কুকীর্তির কথা জানাবো। আমার এই কথায় সায়ন খুব ভয় পেয়ে যায়, আর নিজেকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সেদিন আপনাদের বাড়ির সকলের চোখের আড়ালে বাড়ির পিছনের খিড়কির দরজা দিয়ে বাড়িতে ঢুকে খুব চুপিসারে আমার ঘরে ঢোকে। তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। এরপর আমার পাশে পড়ে থাকা একটা বালিশ নিয়ে আমার মুখে জোরে চেপে ধরতেই আমি ছটফট করে উঠিও প্রাণপণে সায়নের হাত থেকে বাঁচার জন্য হাত পা ছুটতে থাকি, আর আমার মুখের ওপর থেকে বালিশটা সরানোর চেষ্টা করি, কিন্তু আমি ওর শক্তির কাছে ব্যর্থ হই। আমার মুখে বেশিক্ষণ বালিশ চেপে ধরে রাখার জন্য আমি আর শ্বাস নিতে না পেরে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ি। আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে ও আবার নিজেকে বাঁচানোর জন্য আমার গলায় একটা শাড়ির ফাঁস দিয়ে ওটা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়, যাতে লোকে বুঝতে পারে আমি কোনো কারণে আত্মহত্যা করেছি। কিন্তু আমি মারা যাওয়ার পর আমার আত্মাকে এই বাড়িতে আটকে পড়ে থাকতে দেখে আমি তখন মনে মনে শপথ নিই, গৌতম ও আমাকে সায়ন এইভাবে খুন করেছে, তো এর প্রতিশোধ আমি নেবই নেব, আর আমি সায়নকে নিজের কাছে টেনে নিই। আমার সায়নের ওপর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আপনাদের আর কোনো চিন্তা নেই মা। আমি এইবার চিরদিনের মতো চলে যাচ্ছি, আর আপনাদের কোনো দিনও বিরক্ত করতে আসবো না। বিদায়। কাজলের এই কথা শেষ হতেই বাগানের চারিদিকে অন্ধকার পরিবেশটা আবার ধীরে ধীরে আলোকোজ্জ্বল হয়ে ওঠে। সেই সঙ্গে বাগানে যে ধুলোর ঝড় হচ্ছিল সেটাও ধীরে ধীরে থেমে যায়, আবার আগের মতো পরিবেশ হয়ে যায়। কাজলের মুখে সায়নের অন্যায় কীর্তি কার্যকলাপের কথা শুনে মন্দিরা দেবী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মৃত কাজলের উদ্দেশ্যে বলে ওঠে, ছোট বৌমা, তুমি আর তোমার প্রেমিক গৌতমের ওপর ছোট খোকা যা যা অন্যায় করেছে তার প্রতিশোধ নিয়ে তুমি একদম সঠিক কাজ করেছো। ওর মৃত্যুর জন্য আমার কোনো দুঃখ, কোনো আক্ষেপ নেই। ওর অন্যায়ের প্রাপ্য শাস্তি পেয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে কাজল ফিরে এসেছে। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনাদের মতামত। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন, যাতে আমাদের আগামী গল্পের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আপনি। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে মৌমিতা, ঝিনুক, রূপম, বুবাই, শৈথালি, সোনালি, কোয়েল, এথেনা। আবহতে মিহান্স প্রোডাকশন এবং প্রচ্ছদে পিয়ালি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।